আপনাদের যে কথা বলছিলাম সম্মানের কথা, আপনাদের সম্মান, নিরাপত্তা এবং সুযোগ, তিনটি কথা বলেছিলাম। সম্মানিত আপনারা ঘরের ছেলের কাছ থেকে হবেন, এটা নিশ্চিত। যারা বয়োজ্যেষ্ঠরা আছেন অবশ্যই সম্মান পাবেন, যারা যুবক ভাইরা আছে তারা আমার কাছ থেকে ভালোবাসা পাবে, যারা ছোট আছে তারা আমার কাছ থেকে ছেলেও পাবে। এই তিনটি জিনিস প্রত্যেকেরই প্রাপ্য। এই তিনটি জিনিস আমি নিশ্চিত করতেছি আপনাদেরকে দিব। নিরাপত্তার যে বিষয়, সামাজিক নিরাপত্তা, দেখেন আমরা যেন একে অপরের সাথে কলহ বা দ্বন্দ্বে লিপ্ত না হই। আজকে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা শুনলাম, হয়তো আমাদের কোনো কর্মী বা আমাদের নেতৃবৃন্দ আসার পথে কেউ বা কোথাও একটু বাধা সৃষ্টি করেছে। দেখেন আর সামনে আমাদের নির্বাচন, আমরা বাংলাদেশের সর্ববৃহৎ দল, আমাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে। কারণ যে গাছটি বট গাছ, সে গাছের থেকে দেখবেন সবাই অত্যাচার করে, গাছের ডাল ভাঙে, পাতা ভাঙে, গাছে কেউ ঝুলে পড়ে, ডাল কেটে ফেলে, এটা বট গাছ। তা আপনারা কিন্তু এখন বাংলাদেশের বট বৃক্ষ। আমরা কারোর প্রতি প্রতিহিংসা করব না। আমাদের সামনে লক্ষ্য একটাই, বিজয়। আমাদের সামনে একটা লক্ষ্য, সেটা ধানের শীষে ভোট অর্জন করা। এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে আমরা কোথাও কারোর সাথে গ্যাঞ্জাম, ঝামেলা, মারামারি, কলহ, বিবাদ কোনো কিছুতে আমরা জড়াবো না। যদি আমাদেরকে জড়াতে চায়, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল, অবশ্যই আইনের দ্বারা সেটি মোকাবেলা করব। কারণ আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর নির্বাচন বিষয়ে। এখানে শুধুমাত্র পুলিশ প্রশাসন নয়, বিভিন্ন প্রশাসনের নেতৃবৃন্দ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনী কিন্তু, র্যাব, সবাই কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় কিন্তু বিস্তার করছে। আপনাদের যেখানেই যে সমস্যা হয়, কারণ আমরা বড় দল, আমরা যদি কাউকে অপমান করি, প্রতিহিংসা পরায়ণ হই বা কাউকে আঘাত করি, সেটা বদনাম আমাদের বেশি হবে, যে তারা বড় দল আমাদেরকে আঘাত করেছে। তারা যদি করে সেটা কিন্তু দোষ হয় না। তো সে কারণে আমরা যে কোনো অন্যায়, যে কোনো হিংসাকে, যে কোনো আঘাতকে আমরা আইনের দ্বারা মোকাবেলা করবো। আমরা সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবো। কারণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিনয়ী হতে শিখিয়েছে, যেটা তারেক রহমান বাংলাদেশে এসে দেখিয়েছেন, যে কারো প্রতি যদি হিংসা বিদ্বেষ নিয়ে কোনো বক্তব্য দেননি, কোনো নেতাকর্মীকে নির্দেশ দেননি যে আমাদের পথে জুলুম হয়েছিল, অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল, তাদেরকে আঘাত করো, এই কথাটি তিনি বলেননি। অর্থাৎ জনাব তারেক রহমানের কাছ থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে। আর যদি কেউ আমাদেরকে দুর্বলতা ভাবে, একের পর এক আঘাত আসে, তা আমাদের তো একটু ছেড়ে ফেলে দেওয়ার অধিকার আছে। সেটা তখন বিবেচনা করা যাবে। আগে আমরা আইনের প্রতি রেসপেক্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কোন অবস্থায় যেন কোথাও নির্বাচনী আচরণ বিধি আমরা কখনো লঙ্ঘন না করি। আচরণ বিধিতে যে যে বিষয়গুলো আছে, আজকে ইন্টারনেটে চার্জ দেবেন, যে কোনো একটা যুবক ছেলে দেখবেন বা যারা ইন্টারনেট ব্যবহার করেন, যে নির্বাচনী আচরণ বিধিতে কি কি আছে, আমরা অবশ্যই সেটা মেনে চলবো। কারণ দীর্ঘদিন পরে যে কথাটি বলেছিলাম, যে দীর্ঘদিন পরে সুযোগ এসেছে আপনাদের হাতে। এই একটি মাত্র সুযোগকে প্রতিষ্ঠিত করার জন্য আমার, আপনার, সারা বিশ্বের মানুষের, কোটি মানুষের প্রিয় নেত্রীকে জীবন দিয়ে চলে যেতে হয়েছে। জনাব তারেক রহমানকে দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করতে হয়েছে। আপনাদের প্রিয় সন্তান কোকোকে নির্যাতন করে মেরে ফেলেছে। এই একটি মাত্র সুযোগকে, একটি মাত্র ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ 17 বছর আপনারা জেল, জুলুম, হত্যা, নির্যাতন, কারাগারে পর্যন্ত গিয়েছেন। ঠিক মতো বাড়িতে ঘুমাতে পারেননি, ভাত খেতে পারেননি, একটা মাত্র সুযোগের প্রতীক্ষায়। সেই সুযোগটি মাত্র কয়েকদিন বাকি, আর সামনে মাত্র কয়েকটা দিন, 12ই ফেব্রুয়ারি। আপনাদেরকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কোন অবস্থাতেই করো মাথা গরম করা যাবে না। ধৈর্যশীলকে আল্লাহ তাআলাও পছন্দ করেন। আমরা ধৈর্য রাখেন, বিজয় আমাদের আসন্ন, আমাদের বিজয় নিশ্চিত। এই বিজয় কেউ রোধ করতে পারবে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। আপনাদের এখান থেকে আমার বাড়ি বেশি দূরে নয়। ফকিরহাটবাসী কি বলেছেন? ফকিরহাটবাসী বলেছেন, আমরা তো বিজয় করবই, আমরা দেখিয়ে দিতে চাই মূলহাটবাসী, চিতলমারীবাসী কতটা বিজয়ী করতে পারে। এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনাদের ঘরের ছেলেকে আপনারা কতটা বিজয়ী করতে পারেন। ওনারা তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওনারা পুরস্কার ঘোষণা করছেন, তার মানে ওনারা কতটা আত্মবিশ্বাসী।
আমি এমপি হলেও আপনারা তো আমাকে নাম ধরে ডাকতে পারবেন। এখানে এমপি সাহেব, প্রধান অতিথি, এলাকার আকর্ষণ, এই শব্দগুলো তো লাগবে না আমার জন্য। কারণ ঘরের ছেলে কখনো অতিথি হয় না। ঘরের ছেলে যতটাই সম্মান নিয়ে আসুক, সে আকর্ষণ এলাকায় হয় না, আকর্ষণ হবে অন্য ডিস্ট্রিক্টে গিয়ে। তখন আপনারা গর্ববোধ করবেন। যখন এই এলাকার আপনাদের সন্তানকে অন্য এলাকার এমপি তাদের ভোটের জন্য হায়ার করে নিয়ে ভোট চাইতে আমাদের বক্তব্য শোনানোর জন্য ডাকবে, তখন হবে ওই ছেলে ওই এলাকার আকর্ষণ, এই এলাকায় আপনাদের ঘরের সন্তান। সেই লক্ষ্যে আগামী 24 জানুয়ারি, আজকে কত? 24 জানুয়ারি খুলনায় এক বিশাল জনসভা হচ্ছে। সেখানে আমাকে বক্তা হিসাবে যেতে হবে। ওই এলাকার এমপি প্রার্থীরা বিশেষভাবে ধরেছে। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীককে বিজয়ের জন্য যদি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে হয়, সেখানেও যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি অবশ্যই। কারণ শুধু বাগেরহাট এক আসনে এমপি জিতলে হবে না। বাংলাদেশের 300 আসনের মধ্যে আমাদের চেষ্টা থাকবে আমরা যেন সবগুলোতেই বিজয়ী হতে পারি। সেই প্রচেষ্টা লক্ষ্য নিয়ে আমাদের কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। কারণ তারেক রহমানকে যদি আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ হিসাবে আপনারা দেখতে চান, তার হাতকে শক্তিশালী করতে চান, তাহলে তার মনোনীত প্রার্থীদেরকে আপনাদের বিজয়ী করতে হবে। না হলে তো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, না হলে তিনি বাংলার ভবিষ্যৎ হতে পারবেন না। আর সারা বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন যত আন্তর্জাতিক সংস্থা আছে, সংবাদ মাধ্যম আছে, সব কিছু জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশের 75% মানুষ এখন ধানের শীষের প্রতি আস্থা রেখেছে। যেহেতু 75% মানুষ আস্থা রেখেছে, তাহলে এটা থেকেই প্রমাণিত হয় যে বাংলাদেশে আগামীতে ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে সে কারণে আপনাদের এই বাগেরহাটকেও সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীকে আপনাদের বিজয় করতে হবে। তা না হলে আপনার সুখ দুঃখের কথা, আপনার এলাকার সমস্যার কথা কেউ বলবে না সংসদে গিয়ে, কেউ আপনাদের জন্য সেই কর্ম পরিকল্পনা নিয়ে আসবে না। এটা আনার জন্য দেখেন, ব্যক্তি কপিল বড় বিষয় নয়। অনেকেই বলেছেন, আমি তাদের সঙ্গে একমত। জনাব তারেক রহমান যেহেতু আপনাদেরকে এখানে পাঠিয়েছেন ধানের শীষ প্রতীক দিয়ে, আপনারা ভোট তো কপিলের মুখের উপরে দেবেন না, দিবেন ধানের শীষের উপরে। তাহলে ধানের শীষকে যদি ভালোবেসে থাকেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি ভালোবেসে থাকেন, অবশ্যই সেই দলের প্রতীকে ধানের শীষের উপর ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে, কম ভোটে করলে হবে না। কারণ বাগেরহাট এক আসনের মানুষ এবার দেখিয়ে দেবে যে এই আসনে এতদিন যারা বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসে এই আসনের কর্তৃত্বকে বড়াই করে নিয়ে এই আসনকে চালিয়েছে, আজ ঘরের ছেলে চালাবে। একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান এই আসনের যোগ্য হয়ে এলাকার মানুষের সেবা দিতে জানে, এটা প্রমাণ করতে হবে। আপনারা জানেন আমাদের এই অঞ্চলের মানুষ কৃষি প্রধান অঞ্চল। এখানকার 95% মানুষ হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত পর্যায়ের মানুষ, 4 বা 5% মানুষ এখানকার ধনী। তাহলে নিম্নবিত্ত পরিবারের সংখ্যাও দেখবেন 60%-এর অধিক। এই নিম্নবিত্তদের সুখ বা দুঃখ বোঝার জন্য একজন নিম্নবিত্ত পরিবারের সন্তানই দরকার। তা না হলে কৃষকের ছেলে কৃষকের দরদ বোঝে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের এই দরদ বোঝার জন্য যদি আল্লাহ তাআলা বললাম কপালে যদি আমার এই আসন কপালে যদি আমার জন্য লিখে থাকেন, ঠিক আপনাদের এই দোকানে এসে আপনাদের নিয়েই আমি চা খাবো। আমার এর জন্য ভিআইপি আসন বা এসি রুম লাগবে না, এসি রুম লাগবে না। আপনাদের সমস্যার জন্য ঠিক এভাবেই এসে দোকানে এসে বসে চা খেয়ে শুনে দেবো এলাকায় কি কি সমস্যা আছে, এবং সেগুলো আমি আমাদের যে সংসদ আছে সংসদে সেগুলো উপস্থাপন করব, জনাব তারেক রহমানের কাছে পৌঁছাবো। সমস্যা যদি আমাদের পার্লামেন্ট কোটায় বরাদ্দতে না পোষায়, জনাব তারেক রহমানের হাত পা ধরে আনবো যে আপনি আমাকে পাঠিয়েছিলেন, আমি জনগণকে কথা দিয়েছি, এটা আমাকে বরাদ্দ দিতে হবে, আমাকে পাস করে নিয়ে আসবে। তো আজ আর বেশি কথা বাড়াবো না, সময় আছে 3 মিনিট। আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। এটাই যেন আমাদের শেষ পরিচয় না, কারণ এখন তো চলা শুরু। দীর্ঘদিনের এই পথ পরিক্রমায় আমরা একে অপরের সাথে সামিল হব। আমি শুধু একথাই বলবো, আপনাদের হৃদয়ে আমি একটি স্থান চাই, আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই, আপনাদের ঘরের ছেলে কোলের ছেলে হয়ে আমি থাকতে চাই। আমি আপনাদের পাশে থাকবো থাকবো থাকবো, এই শব্দটি দিয়েই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
আমার বড় ভাই মুক্তিযোদ্ধা এই পর্যায়ে